তুই স্কুল ইউনিয়নে না এসে খুব মিস করেছিস। সুমনকে এমন খেপিয়েছি যে বেচারা পালাতে পারলে বাঁচে। সুমন মানে আমাদের কাঞ্চা, ওই যে একেডির ক্লাসে কিশোর কুমারের গলা নকল করে কীর্তন গেয়েছিল? হ্যাঁ হ্যাঁ ওই। আরে বাবা, দুই বন্ধু মিলে তো খুব আড্ডা হচ্ছে দেখছি। এই তো বৌদি এসে গেছে। বাবা, তুমি তখন পুরো সেলিব্রিটি, নিউজ পেপারে নাম উঠছে। তুমি আর বলো না রজত, নিজে কতদিন পরে এই বাড়িতে এলে সেটা আগে ভাবো তো। কলেজে পড়ার সময় তো প্রত্যেক উইকেন্ডে এখানে আড্ডা মারতে আসতে। আসলে এখন এত কাজের চাপ, বাড়ি যাওয়ারও সময় পাই না। ভালো কথা, বাড়ির কথায় মনে পড়লো, বাড়িতে তোমার আর নয়নার ব্যাপারটা জানিয়েছো? এবার তো বিয়ে থা করতে হবে নাকি? অত ভালো মেয়েটাকে হাতছাড়া করো না কিন্তু। না না বৌদি, আমি এই উইকেন্ডে ওকে বাড়িতে নিয়ে যাব। বাহ, খুব ভালো কথা। সেখানে কি হলো জানিও। অফকোর্স জানাবো। আমি জানি না মা তোমার আমাদের কেমন লেগেছে, তবে আমার কিন্তু তোমায় খুব পছন্দ হয়েছে। তুমি খুব লক্ষ্মীমন্ত মেয়ে। তার মানে তোমরা আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছ মা? তোমরা আমার উপর রাগ করোনি তো? রাগ তো অবশ্যই করেছি। ও মা, ও আবার কি কথা? এতে আবার রাগারাগির কি হলো? ছেলে বড় হয়েছে, কাউকে নিজে থেকে পছন্দ করে এনেছে, এ তো ভালোই হলো। তুমি হয়তো একটুতেই গলে যাও, কিন্তু আমি তোমার মতো অমন দুর্বল মনের না। কাকা বাবু, আপনি প্লিজ কাকিমার ওপরে রাগারাগি করবেন না। আপনার যদি আমার কোনো কিছুতে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমায় বলুন। না না মা, তুমি ভুল করছো। আমি তোমার উপর রাগ করিনি। রাগ হচ্ছে আমার ওই উজবুকটার উপর। তুই নয়নামাকে এ বাড়িতে আনতে এত দেরি করলি কেন? আগে আনলে তো কবেই আমরা ওকে পাকাপাকি ভাবে এ বাড়িতে নিয়ে আসতে পারতাম। সত্যি বলছো বাবা? আমাদের সম্পর্কে তোমাদের কোনো আপত্তি নেই? আরে না রে বাবা, এত মিষ্টি একটা মেয়েকে আমরা বৌমা হিসেবে পাবো, তাতে আপত্তি করব কেন? তুই বরং বৌমাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখা। আমি একটু বাজার থেকে একবার ঘুরে আসি। ঠিক আছে বাবা, নাও না চল আসি। কিরে, কেমন লাগলো আমাদের গ্রাম? খুব সুন্দর। এমন টাটকা হাওয়া, এমন চোখ জুড়ানো সবুজ কলকাতায় কোথায় পাবো? যাক, শহরের মেয়ের যে গ্রাম পছন্দ হয়েছে সেটা জেনে নিশ্চিন্ত হলাম। ওখানে কি হচ্ছে? ও কিছু না, পঞ্চায়েত বসেছে। পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত? আমি সারা জীবন সিনেমাতেই দেখেছি। আমরা কি একটু সামনে গিয়ে দেখতে পারি? এমন করে বলছিস যেন পঞ্চায়েত না, প্যারিসের আইফেল টাওয়ার। চল দেখি আনি। কি ব্যাপার বৌমা, তুমি এখানে? তোমার কি এমন অভিযোগ যে এতগুলো পরপুরুষের মাঝখানে এসে বসতে হলো? ওই লোকটা কি? উনি হলেন রামধন ভট্টাচার্য, এই গ্রামের মাথা, পঞ্চায়েত প্রধান। ওর উপরে এই গ্রামের কেউ কোনো কথা বলে না। অভিযোগ না ভট্টাচার্য মশাই, একজন মা হিসেবে আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কি আর্জি? আমার মেয়েটা পড়াশোনায় বড় ভালো, ওকে দয়া করে স্কুলে পড়াশোনাটা করার অনুমতি দিন। পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়েছে ও। তার মানে ওকে তুমি স্কুলে ভর্তি করে দিয়েছো আমার বারণ থাকা সত্ত্বেও? বিমল, তোমার বউ কি বলছে এসব? ভর্তি করেনি ভট্টাচার্য মশাই, ওই ভর্তি করানোর পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল। আমি বাড়িতে থাকলে কিছুতেই যেতে দিতাম না। ওমা, এ কি কথা? বাবা হয়ে মেয়েকে স্কুলে ভর্তি করতে চায় না? ভট্টাচার্য মশাইয়ের হুকুম আছে, এই গ্রামে যেন কোনো মেয়ে পড়াশোনা না করে। হোয়াট? কেন যেতে দিতে না বাবা? ভাই তো রোজ স্কুলে যায়, তাহলে আমি কেন যেতে পারবো না? এইটুকু মেয়ে হয়ে বাবাকে প্রশ্ন করছিস? দেখো সবাই, বাড়িতে দু পাতা পড়েই এই অবস্থা। স্কুল কলেজে পড়লে আর দেখতে হবে না। এই জন্যই আমি আবার সবাইকে সাবধান করে দিচ্ছি, গ্রামের মেয়েরা যাতে পড়াশুনো না করে। যে মেয়ে পড়াশুনো করে তার উপরে ধ্বংসের কালো ছায়া পড়ে। সেই মেয়ে যেখানে যায় সেখানেই সব নষ্ট করে দেয়। অপয়া অপয়া হয়ে যায় সেই মেয়ে। হোয়াট ননসেন্স! এসব আপনি কি বলছেন? এসব মধ্যযুগীয় কথার কি মানে? এই নয় না, কি করছিস কি তুই? চুপ কর। এ কি, তুমি কে? তুমি তো এই গ্রামের মেয়ে নও। প্রণাম নেবেন ভট্টাচার্য মশাই, ও আমার বান্ধবী। আমরা কলকাতায় এক কলেজে পড়াশোনা করেছি। কলেজে পড়েছে? মেয়ে হয়ে অতগুলো ছেলেপুলের সাথে গাদাগাদি করে এক ঘরে বসে পড়াশুনো করেছে। সেই জন্যই তো এই অবস্থা। আচার বিচার সহবত জ্ঞান কিচ্ছু নেই।
না হলে অন্য গ্রামে এসে সেখানকার মান্যিগণ্যি বয়স জ্যেষ্ঠদের মুখে মুখে কেউ এইভাবে কথা বলে? ক্ষমা করবেন ভট্টাচ মশাই, ও ভুল করে। দাঁড়া রজত, আমাকে কথা বলতে দে। নমস্কার, আমার নাম নয়না পাল। আমি আপনাকে অসম্মান করার জন্য কোনো কথা বলিনি, কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিছু কুসংস্কারের ভিত্তিতে আপনি একটা মেয়েকে পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত করছেন দেখে আমি কথা না বলে পারলাম না। কুসংস্কার? কুসংস্কারের তুমি কি জানো হে? 4টি বইয়ের পাতা উল্টোলেই সর্বজ্ঞ হওয়া যায় না। আজ অবধি এই গ্রামে যে মেয়ে পড়াশুনো করতে গেছে তাতে গ্রামের কোনো না কোনো ক্ষতি ঠিক হয়েছে। অপদেবতার চোখ পড়েছে। ওই অপয়া ছেলে মেয়েদের জন্য গ্রামে অনেক বিপদ হয়েছে। কি তাই তো? ভট্টাচ মশাই একদম ঠিক বলেছেন। আমার ঠাকুমা বলতো মেয়ে ছেলেরা পড়াশোনা করলে তাড়াতাড়ি বিধবা হয়। আরে শোনো, এই গ্রামেরই মেয়ে বিনি, ওর মাও লুকিয়ে লুকিয়ে ওকে বই পড়াতো। ব্যাস ওই অপয়া মেয়ের নজরে এই বাড়ির 5 বছরের ছোট ছেলেটা পুকুরে ডুবে মারা গেল। কিছু মনে করবেন না, এই যে আপনার ভাবনাটা, এটাই হলো কুসংস্কার যেটা আপনার মধ্যে আছে আর যেটা আপনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। পড়াশোনা করা যদি এতই খারাপ তাহলে তো এই দিদিটা অপয়া, কিন্তু ও তো ভালোই আছে। দিদি, তোমার ভাইও কি পুকুরে ডুবে মারা গেছে গো? চুপ কর তুই, বড্ড বাচাল হয়েছিস না, যুক্তি দেখাচ্ছিস। সামলাও বিমল, এ বেলা মেয়েকে সামলাও, না হলে কিন্তু ফলাফল খুব একটা ভালো হবে না। কেন বাচ্চা মেয়েটাকে ভয় দেখাচ্ছেন? ও তো ঠিক প্রশ্নই করেছে। না, আমার ভাই পুকুরে ডুবে মারা যায়নি, কারণ আমার কোনো ভাই নেই। সেটা বড় কথা নয়, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু নয়। মৃত্যু, দুর্ঘটনা সব ফ্যামিলিতেই ঘটে। কেন ভট্টাচ মশাই, আপনার পরিবারে কোনো মৃত্যু ঘটেনি? কি তোমার এত বড় সাহস আমার বিচার বুদ্ধি, আমার জ্ঞানের ওপরে প্রশ্ন তোলো? তবে জেনে রেখো, না বুঝতে পারলেও তুমি যে অপয়া সেটা তোমার কাছের লোকেরাও ঠিক প্রমাণ পাবে, খুব শিগগিরই পাবে। আমার কথাটা মিলিয়ে নিও। যতই যা বলিস নয়না, সকালে তোর দুম করে পঞ্চায়েত সভায় কথাটা বলা কিন্তু ঠিক হয়নি। মালিনী বৌদি, তোরই কথাটা শুনলে কিন্তু খুব কষ্ট পেত রজত। নয়না, মালিনী বৌদির ব্যাপারটা আলাদা। ওর মতন বুদ্ধি, সাহস আর জেদ কি আমাদের আছে? ওর অসাধ্য কিচ্ছু নেই। আমরা চাইলেও মার মার, ওই জয়বাটাকে মার। এই কে কে তোমরা? আরে আরে আমাকে মারছো কেন? ছেড়ে দাও, আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কে আছো? বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের। খবরদার, আর একটা আঘাত যদি ওর গায়ে পড়ে তাহলে কিন্তু এটা ছুঁড়ে আমি তোমাদের মাথা ফাটিয়ে দেব। হ্যাঁ লোটা, না হলে কিন্তু ওর সাথে সাথে তোকেও। তাই নাকি? তাহলে এই নে। পালা 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 সবাই, এই মেয়েটা পাগল আছে, পালা পালা। চিন্তা করো না রজত, তোমার কিচ্ছু হবে না। কাজ হয়ে গেছে ভট্টাচ মশাই। তোকে চিনতে পারেনি তো? না, তা পারেনি, তবে মেয়েটার খুব সাহস। এই দেখুন না কেমন ইট মেরে কপালটা কেটে দিয়েছে। তুই এখন যা, যা করার কাল সকালে করতে হবে। ওহ, কত খাওয়াচ্ছ মা, আর খাবো না। কতটা রক্ত বেরিয়েছে, না খেলে হবে কেন? রজত, এই দেখো ভট্টাচ মশাই তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। থাক থাক বাবা, উঠতে হবে না। সকালবেলায় ভীমার কাছে খবরটা পেয়েই তো ভয় আমার বুকটা কেঁপে উঠল। কে এমন কাজ করতে পারে? রমেশ, তোমার কি কাউকে সন্দেহ হয়? না মানে কোনো শত্রু টত্রু? না না ভট্টাচ মশাই, আমরা ছাপোষা মানুষ, আমাদের ক্ষতি করে কে কি পাবে? ওসব শত্রু টত্রু বড় লোকদের থাকে। কিন্তু এই গ্রামে তো এমন ঘটনা আগে কখনো ঘটেনি, হঠাৎ এমন ঘটনা আমাদের সাথেই কেন ঘটলো? কেন ঘটলো বুঝতে পারছো না বৌমা? তোমাদের কোনো শত্রু নেই, গ্রামে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, তাহলে হঠাৎ করে এখনই এমন ঘটনা ঘটলো কেন? তাও আবার তোমাদের সাথেই কেন ঘটলো?
কারণ তোমাদের ঘরে অপয়ার পা পড়েছে। ওই অপয়া মেয়েটা বাড়িতে আসার পরেই এই দুর্ঘটনা ঘটলো। ভালো চাও তো ওকে তাড়াও। না না ভট্টাচ মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। নয়না অপয়া নয়, ওর জন্যই তো আমরা আমাদের ছেলেকে ফিরে পেয়েছি। রজতের বাবা ঠিকই বলেছে, নয়নাই তো সাহস করে গুন্ডাদের তাড়িয়েছে। তারপরে ও একা একাই রজতকে নিয়ে হাসপাতালে গেছে। ও না থাকলে আমার ছেলেটা তো... অল্পের ওপর দিয়ে ফাঁড়া কেটেছে বলে বুঝতে পারলে না। এরপর ওই অপয়া মেয়েটা যখন বড় কোনো বিপদ ঘটাবে তখন বুঝবে। ও তোমাদের কেন, পুরো গ্রামটাকেই ছারখার করে দেবে, ধ্বংস করে দেবে সব। মিলিয়ে নিও আমার কথা। তুমি কাঁদছো কেন নয়না? কে কি বললো তাতে তোমার কি? তুমি তো জানো তুমি রজতকে কতটা ভালোবাসো আর ওর কতটা ভালো চাও। কিন্তু ওই পঞ্চায়েত প্রধান তো আমায় অপয়া বলছে বৌদি। এরপর গ্রামের লোকেরাও বলবে হয়তো। সত্যি তো, এর আগে তো রজতের সাথে এরকম কিচ্ছু ঘটেনি। এক্স্যাক্টলি নয়না, তোমার সাথে রজতের সম্পর্ক 5 বছরের। এর আগে তো এরকম ঘটেনি। ঘটলো ওর গ্রামে গিয়ে। তুমি অপয়া হলে তো অনেক আগেই ঘটতো। এর পিছনে ঠিক 2টো কারণ থাকতে পারে। কি কারণ বৌদি? হয় কেউ অন্ধকারে অন্য মানুষ ভেবে রজতকে অ্যাটাক করেছে, আর নয়তো তোমাকে অপয়া সাজানোর জন্য ইচ্ছে করে কেউ এটা করেছে। তার মানে তুমি বলতে চাইছো? না নয়না, প্রমাণ ছাড়া কোনো নাম নেওয়া যাবে না। আগে প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু আমি একা এসব, এমনিতেই রজত বিছানায়। তুমি একা নও, আমি আজ রাতের মধ্যেই আসছি। রজতকে জানিয়ে দাও মালিনী বৌদি আসছে। ট্রেনটা এত দেরি করলো, না হলে তো সন্ধে নামার আগেই পৌঁছে যেতাম। এ কি, লোকগুলো ওরকম মুখ ঢাকা দিয়ে মশাল নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো। এই একটা, আর ওই ডান দিকের 2টো খেতে, মাঝখানের গুলোতে খবরদার যাতে আগুন না লাগে। যা যা যা, শিগগির যা। এই তোমরা কে? আগুন লাগাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও! এই তোরা পালা পালা পালা! দাঁড়াও বলছি। আগুন আগুন! কে কোথায় আছো? আগুন লেগেছে! রমেশের খেতে আগুন লেগেছে! রমেশের খেতে আগুন লেগেছে! তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই! কোথায় রে? জল নিয়ে আয়, জল নিয়ে আয়! তাড়াতাড়ি! রমেশের খেতে আগুন লেগেছে! তাড়াতাড়ি তাড়াতাড়ি জল নিয়ে আয়, জল নিয়ে আয়! রমেশের খেতে আগুন লেগেছে! কে কোথায় আছিস? জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল নিয়ে আয়! জল নিয়ে আয়! তাড়াতাড়ি! রমেশের ক্ষেত? রজতের বাবার নাম রমেশ না? নয়না তো ঠিকানায় তাই লিখে পাঠালো। ওই তো নয়না। নয়না! মালিনী বৌদি, তুমি এসে গেছো? দেখো না, রজতের খেতে আগুন লেগে গেছে। কেঁদো না নয়না, খুব বেশি ক্ষতি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া গেছে। দিন দিন আমার মনে হচ্ছে সত্যি বুঝি আমিই অপয়া। না হলে আশেপাশের কোনো খেতেই তো লাগলো না। দেখো, তোমার কথাটা মানতে পারতাম যদি আগুনটা বাজ পড়ে লাগতো বা পাতায় পাতায় ঘষা খেয়ে লাগতো, কিন্তু আগুনটা যখন কেউ জেনে বুঝে বেছে বেছে এই খেতেই লাগিয়েছে, তখন ব্যাপারটা আর কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এটা একটা ক্রাইম, একটা প্ল্যান্ড ক্রাইম। আর যে প্ল্যান করে এই ক্রাইমটা করেছে তাকে আমি খুঁজে বের করেই ছাড়বো। এইসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সবকিছুই আমাদের সাথেই কেন হচ্ছে? আমি হয়তো খানিকটা বুঝতে পারছি, কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না কাকাবাবু, সব ঠিক হয়ে যাবে। চিন্তা চিন্তা আমার ক্ষেত নিয়ে নয়, ফসলের খুব একটা ক্ষতি হয়নি, আর ঈশ্বরের দয়ায় আমার আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল। কিন্তু আমার শুধু ভয় হচ্ছে এরপরে আবার
কি হবে? এমনিতেই এই দুটো ঘটনা নিয়ে আমরা জর্জরিত হয়ে আছি, তারপর আবার আমি গোঁদের ওপর বিষ ফোঁড়ার মতন হঠাৎ উদয় হয়েছি। এসব তুমি কি বলছো মা? তোমার কথা আমি রজতের মুখে অনেক শুনেছি। তোমায় পেয়ে আমরা একটু হলেও বুকে বল পাচ্ছি, কিন্তু আবার ভাবছি আমাদের সাথে সাথে তুমিও না কোনো বিপদে জড়িয়ে পড়ো। পড়বে পড়বে, সবাই বিপদে জড়িয়ে পড়বে। যতদিন ওই অপয়া মেয়েটা এই গ্রামে আছে ততদিন সবাই বিপদে জড়িয়ে পড়বে। তোমায় ভালো মুখে বুঝিয়ে গেলাম রমেশ, তুমি কথা শুনলে না। দেখলে তো কি বিপদ হলো। ভট্টাচ মশাই, যা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা, এতে নয়নার কোনো দোষ নেই। বাবা রমেশ, তোমার বউয়ের মুখে তো বেশ বুলি ফুটেছে, তা বাড়িতেও কি নতুন নতুন লেখাপড়ার চাষ হচ্ছে নাকি? এই সেই ভট্টাচার্য মশাই, গ্রাম প্রধান। আমি অনেকক্ষণ থেকে আপনার বাজে কথা শুনছি, আর আমি সহ্য করব না, না আমার মায়ের বিরুদ্ধে আর না আমার হবু স্ত্রীর বিরুদ্ধে। হবু স্ত্রী মানে? তুমি ওই মেয়েকে বিয়ে করে এই গ্রামে নিয়ে আসার কথা ভাবছো নাকি? অসম্ভব, চেষ্টাও করো না, এর ফল কিন্তু ভালো হবে না। কেন, কি হবে? আর এত কনফিডেন্টলি বলছেন যেন বিপদগুলো আপনার সাথে দেখা করে তারপর এ বাড়িতে ঢুকবে। তোমার এত বড় সাহস, আমায় অপমান করছো? কে তুমি? আমি তো আপনাকে অপমান করিনি, আপনি বরং একজন অপরিচিতা মহিলাকে তুমি বলে সম্বোধন করেছেন। অবশ্য যে মানুষ কারোর বাড়িতে এসে সদর্পে তাদের অতিথিকে, হবু বৌমাকে অপমান করতে পারে, তাকে সম্মান জানানোর খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই মান সম্মান হাতের মুঠোর বাইরে যাওয়ার আগে এখান থেকে বিদায় নিন। রমেশ, এবার এই অপমানের জবাব তোমায় আমি দেব। কাল বুড়ো বটতলায় সপরিবারে চলে এসো, গ্রাম পঞ্চায়েতের মিটিং আছে, আর ওই অপয়া মেয়েটাকেও সাথে এনো, একসাথে সব হিসেব মিটিয়ে দেবো। ভট্টাচার্য মশাই, বেশ, তবে আপনার ওই ইনভিটেশন লিস্টে আরেকটা নাম ঢুকিয়ে রাখুন ভট্টাচার্য মশাই, মালিনী সেন। আমার কেমন ভয় করছে। যারা অন্যায় করে ভয় তারা পাবে। আপনারা একদম শান্ত থাকুন, আর আজকের দিনটা বাইরে যাওয়ার দরকার নেই। সে ঠিক আছে, কিন্তু কাল রাতে খেতে আগুন নেভাতে গিয়ে রজতের বাবার পায়ের একটুখানি পুড়ে গেছে, তা একটা ওষুধ আনতে যেতে হবে। আমি নিয়ে আসছি। একদম না, আজ তোমরা কেউ বেরোবে না। আমায় এমনিতেই একটা জরুরি কাজে বেরোতে হবে, আমি ওষুধ কিনে আনছি। গ্রামে ওষুধের দোকান আছে? হ্যাঁ, একটা দোকান আছে, তবে বেশিরভাগ ওষুধই পাওয়া যায় না, দেখো পাও কি না। দাদা, পোড়ার ক্ষতর মলম আছে? বার্নল? না দিদি। আরেকবার একটু খুঁজে দেখুন না। খোঁজার দরকার নেই দিদি, আমার ছোট্ট দোকান, একসাথে বেশি মাল তুলিনি। একটাই পোড়ার মলম বেঁচেছিল, তা সেটাও কাল রাতে ওই ভট্টাচার্য মশাইয়ের চাকরটা কিনে নিয়ে গেল। ভট্টাচার্য মশাইয়ের চাকর? আপনি ঠিক জানেন? ওমা, জানবো না কেন, আমার স্পষ্ট মনে আছে, ভীমা এসে মলম কিনে নিয়ে গেল। আহারে, বেচারার ডান হাতের তালুটা কি বিচ্ছিরি ভাবে পুড়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার বড় উপকার করলেন। ওমা, আমি আবার কি উপকার করলাম? মলম তো দিতেই পারলাম না। যা ভেবেছিলাম তাই দাঁড়ালো। এবার শুধু শেষ কাজটা করতে হবে, আর তারপরেই হিসেব নিকেশ হবে। রামধন ভট্টাচার্য, তৈরি থেকো। রমেশ, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমায় আমি স্নেহ করতাম, তাই তোমায় ভালো মুখে বলেছিলাম এই অপয়া মেয়েটাকে বাড়ি থেকে দূর করো। কিন্তু তুমি তো আমার কথা মানলেই না, বরং ওই মেয়েটাকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে পাকাপাকি ভাবে এই গ্রামে নিয়ে আসতে চাইছো। ছেলে বড় হয়েছে ভট্টাচার্য মশাই, নিজে দেখে শুনে বৌমাকে পছন্দ করেছে, আর সত্যি বলতে মেয়েটাও তো খারাপ নয়। তাহলে থামো, তোমার বোকা কথা অনেক শুনেছি, আর সহ্য করব না। তুমি তোমার ছেলের সাথে পুতনা রাক্ষসীর বিয়ে দিলেও আমার কিচ্ছু বলার নেই, কিন্তু ওই মেয়েকে এই গ্রামে আমি থাকতে দেব না। তাই আমি ঠিক করেছি, আজই ওই মেয়েকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আপনি ঠিক করার কে ভট্টাচার্য মশাই? একটা সভা যখন বসিয়েছেন তখন সবার মতামত জানাটাও তো জরুরি। তোমার কি মনে হয় গ্রামের লোক আমার বিরুদ্ধে কথা বলবে? আজ অব্দি রামধন ভট্টাচার্য এমন কোনো কাজ করেনি যাতে গ্রামের ক্ষতি হয়। আমি কোনোদিন আমার স্বার্থের কথা ভাবিনি।
আমার কাছে গ্রামের ভালো সবার আগে। তাই আমি নিশ্চিত প্রত্যেকবারের মতো এবারও গ্রামের মানুষ আমার পক্ষেই থাকবে। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই মেয়ে অপয়া, এখানে আর বলা কওয়ার কিছু নেই। এই মেয়ে অপয়া, দূর করে দাও, দূর করে দাও। দাঁড়ান, সবাই একটু থামুন। কোনো প্রশ্ন ওঠার আগেই আমি নিজের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম মালিনী সেন। আমি নয়নার দিদির মতো, তবে ঘটনাচক্রে নয়নার উকিলও বলতে পারেন। কারণ আপনারা সবাই যখন নয়নাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওকে গ্রাম থেকে তাড়ানোর বিধান দিয়ে দিলেন, তখন আমাকেও ওর হয়ে কিছু কথা বলতেই হবে। ওই মেয়েটা অপয়া, এখানে আর বলা কওয়ার তো কিচ্ছু নেই। হ্যাঁ, আজ ওদের ক্ষতি হয়েছে, কাল পুরো গ্রামের হবে। ক্ষতি যদি আটকাতে হয় তাহলে যারা ক্ষতি করছে তাদের আটকান। একটা মেয়ে যে নাকি বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছে, তাকে কেন তাড়াতে চাইছেন? ও ছাড়া আর কার জন্য এসব হচ্ছে? হ্যাঁ, কই কই আগে তো হতো না। ঠিক, আগে হতো না। যতদিন না পর্যন্ত কেউ জানতো যে নয়না পড়াশুনো জানে, যতদিন না পর্যন্ত ওকে অপয়া প্রমাণ করার প্রয়োজন ছিল। তবে একটা জিনিস ভেবে দেখেছেন আপনারা, যে অপয়া সে নিজেই একটা গুন্ডাকে ইঁট মেরে তাড়িয়েছে, তাতে গুন্ডাটার কপালও ফেটে গেছে। তাই না ভীমা বাবু? আমি কি করে? আপনি জানেন না? তা ভালো। তা আপনি তো ডান হাতেই লাঠি চালান, তাহলে আজ হঠাৎ বাঁ হাতে পাখা চালাচ্ছেন যে? ডান হাতটা কি পুড়ে গেছে? না 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 না, তো পুড়ে যায়নি। হাতটা আমার হাতটা। হ্যাঁ, আপনার হাতের কথাই বলছি, ডান হাতের তালুটার কথা। ওটা আজ সকালে গরুর খাওয়ার খড় কাটতে গিয়ে কেটে গেছে। কিন্তু এখানে হঠাৎ ভীমার হাত নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? মানে ভীমা বাবুর হাতটা পুড়ে যায়নি বলছেন? মানে দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ বলছি, দায়িত্ব নিয়েই বলছি। আচ্ছা, এই যে দাদা, আপনি একটু মনে করে দেখুন তো, পরশু রাতে আপনার দোকানের লাস্ট পোড়ার মলমটা কে কিনেছে? হ্যাঁ তাই তো, ওই মলমটা তো তুমি কিনে নিয়ে গিয়েছিলে। তোমার হাতের তালুর পোড়া ঘাটা তো আমি নিজের চোখেই দেখেছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমার কিছুই মনে পড়ছে না। কি সব বলছি মানে? আমি কি মিছে কথা বলছি নাকি? এই তো কাল বাদে পরশু। আরে ওই যে যেদিন রাতে রমেশদার খেতে আগুন লাগলো, সেদিন রাতেই তো কি থেমে গেলেন কেন দাদা? দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে তো। অঙ্কটা আরো পরিষ্কার করে দিচ্ছি। ওই যে ভীমা বাবুর কপালে ব্যান্ডেজ দেখছেন, ওটা নয়নার মারা ইটের আঘাত। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি কিচ্ছু করিনি। এসব করে আমার কি লাভ? নেই, কোনো লাভ নেই। কিন্তু আপনি তো আর আপনার লাভের কথা ভেবে কিছু করেননি ভীমা বাবু। আপনি আপনার মালিক রামধন ভট্টাচার্যর কথায় প্রথমে রজতের ওপর হামলা করেন, তাতেও যখন রজতের বাড়ির লোকেরা নয়নাকে ছাড়তে অরাজি হয়, তখন গুন্ডা নিয়ে ওদের খেতে আগুনও লাগিয়ে আসেন, তাই তো? কি আজে বাজে কথা বলছো? আমার নামে এত বড় কথা? আমি তোমায় পুলিশে দেব। দেখি কিভাবে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করো। চিন্তা নেই, কাল আমি নিজে থানায় গিয়ে অফিসার ইনচার্জকে এই মিটিংয়ের আমন্ত্রণ জানিয়ে এসেছি। আর একটা কথা আপনি ঠিকই বলেছেন, আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ আমার হাতে নেই, কিন্তু ভীমা বাবুর বিরুদ্ধে আছে। এই কাটা পোড়া মলম বাদ দিয়েও একটা জরুরি প্রমাণ হলো সেদিনের সেই মলমটা। আমি সেটা বাড়িতে নিয়ে গিয়েছি। পরীক্ষা করলে তার উপরে শুধু আমার আর আপনার হাতের ছাপই পাওয়া যাবে, তখনই সব প্রমাণ হয়ে যাবে। আমি জেলে যেতে চাই না, আমায় বাঁচান দিদি। আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, অন্যায়, অনেক বড় অন্যায়। এর শাস্তি আপনাকে পেতেই হবে। শাস্তির মেয়াদ যদি কমাতে চান তবে সব সত্যি পুলিশের কাছে খুলে বলবেন। রামধন বাবুকে ধরিয়ে দিলে পুলিশ আপনাকে ছেড়ে দিলেও দিতে পারে। পুলিশ ছেড়ে দিলেও আমরা ওদের ছাড়বো না। হ্যাঁ, যারা আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে তাদেরকে আমরা ছাড়বো না, কিছুতেই না। এই এই মারো, সবাই মারো, মারো ওকে। দাঁড়ান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। উনি যেমন কুসংস্কার ছড়িয়ে দোষ করেছেন, আপনারাও তেমন ওকে অন্ধবিশ্বাস করে ভুল করেছেন। কিন্তু ওই লোকটা আর মেয়েদের পড়াশোনা করা নিয়ে এত আপত্তি কেন? মেয়েরা পড়লে কি ক্ষতি হয় ওর? এটাও একটা চমক। তাহলে মন দিয়ে শুনুন।
সেদিন রাতে ভীমা যখন গুন্ডাদের খেতে আগুন লাগানোর জন্য বলছিল, তখন আমি স্পষ্ট শুনেছিলাম যে ও কয়েকটা খেতে যাতে আগুন না লাগে সেটা পই পই করে বুঝিয়ে দিচ্ছিল। তখনই বুঝেছিলাম ওই ক্ষেতগুলো কোনো প্রভাবশালী অথবা কালপ্রিটের সম্পত্তি। ওটা তো ভট্টাচার্য মশাইয়ের ক্ষেত ছিল। জানি, আমারও তাই সন্দেহ হয়েছিল। তাই পরের দিন সন্দেহ দূর করার জন্য আমি নিজেই এই এলাকার জমি রেজিস্ট্রেশন অফিসে যাই, যেখানে গিয়ে জানতে পারি ওই ক্ষেতগুলো রামধন ভট্টাচার্যেরই জমি। ছবিটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যায়। কিন্তু সেই অফিসে আমার এক পরিচিত মহিলার সাথে হঠাৎ দেখা হয়ে যায়। তখন এর চেয়েও আরো বড় একটা খবর আমি জানতে পারি। কি খবর মালিনী বৌদি? গ্রামে রামধনবাবুর অনেক জমি জিরেত আছে, কিন্তু এসব তার পৈতৃক জমি জমা নয়। বেশিরভাগই উনি পরে কিনেছেন। কিন্তু কখনো কারো মনে হয়েছে যে এই মধ্যবিত্ত রামধন ভট্টাচার্যের কাছে জমি কেনার এত টাকা কোথা থেকে এলো? কোথা থেকে? কোথাও থেকে আসেনি, কারণ এই জমিগুলো কিনতে ওকে একটা পয়সাও খরচ করতে হয়নি। লেগেছে কিছু টিপছাপ। গ্রামের নিরক্ষর, বিধবা, অসহায় মহিলাদের ঠকিয়ে, টাকা পয়সা কম দিয়ে, আবার কখনো বা একদমই না দিয়ে তাদের একের পর এক জমি আত্মস্থ করেছে ওই মিথ্যক লোকটা, যাতে গ্রামের একটি মহিলাও পড়াশুনো শিখে নিজের অধিকার নিজে বুঝে নিতে না পারে, তার জন্য প্রত্যেকের পড়াশুনো বন্ধ করে দিয়েছে। আর যাদের বন্ধ করতে পারেননি তাদের অপয়া বলে গ্রাম থেকে তাড়িয়ে ছেড়েছে। কাজটা কিন্তু ভালো করছিস না, তোকে আমি দেখে নেব। এই রামধন, আর একবার গলা তুললে তোর জিভ আমি ছিঁড়ে নেব। হ্যাঁ বিমল, তুমি কিন্তু চুপ। বাবা, আমি কি তাহলে লেখাপড়া করতে পারবো? হ্যাঁ রে মা, নিশ্চয়ই করবি। তোর যত দূর ইচ্ছে হবে তত দূর লেখাপড়া করবি। আর লেখাপড়া শিখে মালিনী বৌদির মতো আমাদের অন্ধকারে থাকা মুখ্য সূক্ষ্ম মানুষগুলোকে একটু আলোর পথ দেখাবি মা। মালিনী বৌদি জিন্দাবাদ। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।